শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব অধ্যাপক রমজান আলী স্যারকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আপনাদেরকে একটি কথাই বলতে চাই, ছাত্র জীবনের ত্যাগ কুরবানিকে আপনারা স্মরণ করুন। ছাত্র জীবনের এই কষ্টকে আপনারা আবার নতুন করে মনে করুন। ছাত্র জীবনের এই স্যাক্রিফাইসকে আবার আপনার কম্পিউটারের পর্দার সামনে নিয়ে আসুন এবং মনে করুন যেদিন গিয়েছে এর পর্যালোচনা করে সময় নষ্ট করার দরকার নেই। যেদিন সামনে আছে আমাদের কাজ অনেক বেশি, অনেক কাজ, সময় আমাদের কম, আয়ু ফুরিয়ে যাচ্ছে, কখন আমার ডাক আসবে বলা যায় না। সেটাকে সারা দিয়ে আমি যদি চলে যাই তাহলে আমি এই করিমগঞ্জের জন্য কী করে গেলাম, কে রেখে গেলাম, আমি কিশোরগঞ্জের জন্য কী করে গেলাম, কে রেখে গেলাম, এই বাংলাদেশটাকে কী দিয়ে গেলাম আর কে দিয়ে গেলাম না, সেই বিষয়টা আমাকে আজকে বিচার বিশ্লেষণ করতে হবে। কাজের একটি উপজেলা, যাতায়াত এবং যোগাযোগের দিক থেকেও সেই উপজেলাটি একটি কেন্দ্রস্থলে অবস্থিত। এই উপজেলায় জ্ঞানী গুণীদের বসবাস, শিল্পপতিদের বসবাস, রাজনীতিবিদদের বসবাস। আমি যখন ৭৮ সনে রাজশাহীতে পড়াশোনা করতে যাই কলেজে, তখন আমার ২-৩ জনের সাথে পরিচয় হলো হঠাৎ করে সাহেব বাজারে। আমি খোঁজ নিয়ে জানলাম এই রাজশাহীর ৩-৪ জন বড় গোদেওয়ালার বাড়ি এই কিশোরগঞ্জের করিমগঞ্জ। একজনের নাম বারিক মিয়া আমার মনে আছে, আরেকজনের নাম তালেব মিয়া। এই দুজনের বাড়ি সম্ভবত গুজার দেয়া জঙ্গল বাড়ি এলাকায় হতে পারে। বিশাল বড় ধনী লোক, বড় ব্যবসায়ী। তার 2 বছর পর আমার বিদেশে যাওয়ার সুযোগ হয়। লন্ডনে বসে প্রথম যে নামটি আমি জানলাম সেটি হচ্ছে ডক্টর উসমান ফারুক। এই ব্যক্তিকে আমি কোনোদিন চিনি না, জানি না, নামও শুনি নাই, প্রথম নাম শুনলাম। একজন ব্যক্তির বিদেশে বসে, যিনি আমার কিশোরগঞ্জের একজন বিশিষ্ট শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি ছিলেন ভাইস চ্যান্সেলর এবং পরবর্তী সময়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর। কাজেই এমন একটি উপজেলা এই করিমগঞ্জ, যেখানে অসংখ্য আলেম ওলামাদের জন্ম, অনেক ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এখানে আছে। এবং এখন পর্যন্ত আমার জানা মতে ইসলামী ছাত্র শিবিরের সবচেয়ে বেশি সাথী সদস্য কর্মীর জন্মস্থান হচ্ছে এই করিমগঞ্জ। এমন একটি উপজেলায় আজকে প্রার্থী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, এটা অত্যন্ত সুখের কথা, আনন্দের কথা, গর্বের কথা এবং সম্ভাবনার কথা। এই প্রোগ্রাম নিয়ে প্রথম আমার সাথে আজ থেকে 2 সপ্তাহ আগে প্রিয় ভাই খায়রুল ইসলাম কথা বলেন। আমি তখনই একটু চিন্তা করছিলাম তাদের মাথায় এই বিষয়টা ঢুকলো কেন, এবং নিশ্চয়ই এই করিমগঞ্জের একটা ভালো সম্ভাবনা আছে। না হলে আজকাল তো মানুষ ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি নিয়ে যার তার দান দেয়, আমরা ঘুরি, সাধারণত ব্যস্ত থাকি, নিজেকে নিয়ে চিন্তাভাবনা করি। কিন্তু একটা উপজেলাকে নিয়ে চিন্তাভাবনা করা, একটা উপজেলার কাজ নিয়ে ভাবা, সেখানে একটা প্ল্যান প্রোগ্রাম দিয়ে একত্রিত হওয়া, এটা সাধারণত খুব কমই হয়। সেটা করিমগঞ্জে হতে যাচ্ছে। আমার কাছে মনে হয়েছে যে করিমগঞ্জের একটা নতুন দ্বার উন্মোচিত হবে। আমার কাছে মনে হচ্ছে যে করিমগঞ্জের একটি নতুন জোয়ার সৃষ্টি হবে। আমার কাছে মনে হয়েছে যে করিমগঞ্জ এই কিশোরগঞ্জ জেলায় আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠবে। আমার মনে হয়েছে এই করিমগঞ্জ এই বাংলাদেশের মধ্যে একটি আদর্শ স্থানীয় উপজেলা হবে। আমার সময় কম, হয়তো বেশি কথা বলতে পারবো না, আজান হচ্ছে, আমি কয়েকটি কথা বলবো। 1 নাম্বার হচ্ছে এই করিমগঞ্জে 77 সন থেকে, বিশেষ করে বলবো, আমি এর আগে খুব বেশি যাচ্ছি না, ছাত্র শিবিরের যারা সাথী সদস্য কর্মী ছিলেন তাদের একটা ডাটাবেস হওয়া দরকার, উইথ নেম অ্যান্ড অ্যাড্রেস অ্যান্ড উইথ মোবাইল নাম্বার। একটা ডাটাবেস এটা হওয়া দরকার। কতজন হবে? 500, 700, 1000 হতে পারে, আরও বেশি হতে পারে। এর মধ্যে কে কোথায় আছে, তার পেশা কী এবং সাংগঠনিক মানটা কী, এবং কে কী দায়িত্ব পালন করছে, কার কাছ থেকে কী খেদমতটা এই করিমগঞ্জ উপজেলা নিতে পারে, কাকে কীভাবে কাজে লাগানো যায়, এবং যাদের মান উন্নয়ন এখনও হয়নি তাদের মান উন্নয়ন কীভাবে হবে, যারা করিমগঞ্জে অবস্থান করছে তারা সংগঠনের সাথে সম্পৃক্ত আছে কিনা, এবং করিমগঞ্জের বাইরে যারা আছে তারা ওই এলাকার সংগঠনের সাথে সম্পৃক্ত আছে কিনা, অনেকেই বিদেশে আছে, তারা কী অবস্থায় আছে, ওইখানে তারা কী অবস্থা আছে, এইখানে তাদের পরিবার কী অবস্থায় আছে, এই খোঁজটা আমাদের নিতে হবে। এবং তারা এখানে সম্পৃক্ত আছে কিনা এটাও খোঁজ নিতে হবে। এবং তাদেরকে করিমগঞ্জের সংগঠনের উন্নয়নে কীভাবে কাজে লাগানো যায় এই বিষয়টা নিয়ে একটা গবেষণা সেল দোস্তর মতো থাকতে পারে, যারা এটা নিয়ে ভাববে, প্ল্যান প্রোগ্রাম করবে। আমি মনে করি
ছাত্র সংগঠনের লিডারশিপ না হলে কোনো গণসংগঠন বেশি দূরে ভালোভাবে এগোতে পারে না। আমরা যেখানে দেখেছি ছাত্র সংগঠন থেকে দায়িত্ব পালন করছে মূল সংগঠনে, সেখানকার সংগঠন এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। আজকে কেন্দ্র এবং জেলা থেকে নিয়ে উপজেলা পর্যন্ত যে শাখার দায়িত্বশীল ছাত্র জীবনে ভালো দায়িত্বশীল ছিল, তিনি গণসংগঠনে এসেও ভালো দায়িত্বশীল। এই ছাত্র জীবনের ভালো দায়িত্বশীলদেরকে খুঁজে খুঁজে বের করে এদেরকে আমাদের মূল সংগঠনে কাজে লাগাতে হবে। প্রিয় ভাই সব, ছাত্র সংগঠনের দীর্ঘ 15-16টি বৎসর যারা জীবন বাজি রেখে ক্রিয়ার ধ্বংস করে বাপ মার আদর থেকে বঞ্চিত হয়ে দিনের পর দিন মাসের পর মাস হোস্টেলের সেই সাধারণ খাবার খেয়ে বড় হয়ে সংগঠনের জন্য জীবন বাজি রেখে মাঠে দৌড়িয়েছে, এই যে চেতনা, এই যে উজ্জীবনী শক্তি, এই যে সঞ্জীবনী সুধা, এটাকে কাজে লাগাতে হবে মূল সংগঠনে। তাদের বলে গেলে চলবে না অতীতের ইতিহাস, তাদের মনে রাখতে হবে ছাত্র জীবনে কোন উজ্জীবনী সঞ্জীবনী শক্তি তাদেরকে সাদাতের দিকে দৌড়ে এগিয়ে নিয়ে গিয়েছিল। এই সুধা আজকে কোথায়, কেন নেই? এটা কার দোষ, কার ত্রুটি? পর্যালোচনা করতে হবে, কাউকে অভিযুক্ত করার জন্য না, কাকে আসামি বানানোর জন্য না। আমরা সেই পর্যালোচনা করব আমার জন্য, আমি কেন পিছনে, আমি কেন ভূমিকা রাখছি না এখন। আমি তো শপথ নিয়েছি একবার সাথী, আরেকবার শপথ নিয়েছি সদস্যের, আরেকবার শপথ নিয়েছি যখন আমি কোনো শাখার দায়িত্বশীল ছিলাম। এই শপথ তো শেষ হয়ে যায়নি, শপথ কোনো সময় শেষ হইতে পারে না। বায়াতের বাইরে কেউ থাকতে পারে না, একটা মুহূর্তের জন্য বায়াতের বাইরে থাকার কোনো সুযোগ আল্লাহ আমাদেরকে দেয়নি। সুতরাং ছাত্র জীবনের বায়াতের পর যে কোনো কারণেই হোক যারা এখন বায়াতের বাইরে আছেন, তাদেরকে এই কথাটা একটু স্মরণ রেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কতদিনের মধ্যে আবার বায়াতের অন্তর্ভুক্ত হবেন। প্রিয় ভাই সব, এই বায়াতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য ক্ষেত্র বিশেষে আমরাও দায়ী। আমরা অস্বীকার করছি না, যে ধরনের আদর যত্ন করা দরকার, খোঁজখবর নেওয়া দরকার, মাথায় হাত বোলানো দরকার, সুবিধা অসুবিধাগুলি দেখা দরকার, কর্মসংস্থানের বিষয়ে চিন্তা করা দরকার, সেটা হয়তো আমরা পারছি না। সেটা আমাদের অপারগতা, সেটা কিশোরগঞ্জ জেলা সংগঠনের অপারগতা, করিমগঞ্জ জেলা সংগঠনের অপারগতা। এটা আপনারা বুঝবেন, নিশ্চয়ই বোঝার মতো জ্ঞান বুদ্ধি যোগ্যতা আপনাদের আছে। সেই ক্ষেত্রে মনে করতে হবে, কেউ আমাকে পিছন থেকে তাগিদ দেখ বা না দেখ, কেউ আমার মাথায় পিঠে হাত বোলাক বা না বোলাক, কেউ আমার কাজের স্বীকৃতি দেখ বা না দেখ, আমি তো আমাকে বাঁচাইতে চাই জাহান্নামের আগুন থেকে, এটা তো আর কেউ করবে না। আমি তো আমার আহলকে বাঁচাইতে হবে, আর কেউ তো এগিয়ে আসবে না। সুতরাং যত মান অভিমান রাগ গোসা থাক না কেন, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমাকেই যদি উদ্যোগী হতে হয়, তে কে আমাকে ডাক দিল আর কে ডাক দিল না, এর অপেক্ষা না থেকে আমাকেই দৌড়াইতে হবে। কি বলেন? কারো ডাকের অপেক্ষায় যেমন আমি থাকবো না, কে আমাকে আদর করলো কি করলো না সেই দিকে আমি তাকাবো না, কে আমার থেকে পিছন দিক থেকে ঠেললো কি ঠেললো না, এটা ভ্রুক্ষেপ না করেই আমি জান্নাতের দিকে এমনভাবে দৌড়াবো যেভাবে দৌড়ালে জান্নাত আমার নিকটবর্তী হয়। প্রিয় ভাই সব, তাই আমি আপনাদেরকে একটি কথাই বলতে চাই, ছাত্র জীবনের ত্যাগ কুরবানিকে আপনারা স্মরণ করুন। ছাত্র জীবনের এই কষ্টকে আপনারা আবার নতুন করে মনে করুন। ছাত্র জীবনের এই স্যাক্রিফাইসকে আবার আপনার কম্পিউটারের পর্দার সামনে নিয়ে আসুন এবং মনে করুন যেদিন গিয়েছে এর পর্যালোচনা করে সময় নষ্ট করার দরকার নেই। যেদিন সামনে আছে আমাদের কাজ অনেক বেশি, অনেক কাজ, সময় আমাদের কম, আয়ু ফুরিয়ে যাচ্ছে, কখন আমার ডাক আসবে বলা যায় না। সেটাকে সারা দিয়ে আমি যদি চলে যাই, তাহলে আমি এই করিমগঞ্জের জন্য কী করে গেলাম, কে রেখে গেলাম, আমি কিশোরগঞ্জের জন্য কী করে গেলাম, কে রেখে গেলাম, এই বাংলাদেশটাকে কী দিয়ে গেলাম আর কে দিয়ে গেলাম না, সেই বিষয়টা আমাকে আজকে বিচার বিশ্লেষণ করতে হবে। আমি আপনাদের প্রতি অনুরোধ করব, আমরা বিগত 5 তারিখের পরে এই দেশের যে পরিবর্তন, এই পরিবর্তনে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, যে পথকে মসৃণ করে দিয়েছেন, পরিবেশকে অনুকূল করে দিয়েছেন, তাকে কাজে লাগিয়ে দ্রুত আমাদেরকে এগোতে হবে। এই জন্য আর দু একটি কথা বলে আমি আমার কথা শেষ করব। প্রথম কথা হচ্ছে, করিমগঞ্জে আমাদের কর্মসংস্থানের হয়তো তেমন কোনো কিছু নেই। আপনারা চেষ্টা করতে পারেন সামষ্টিক উদ্যোগে, যে স্কুল করা, মাদ্রাসা করা, কলেজ করা যায় কি না, কীভাবে যায়, এটা খুব কঠিন না, এতটা সহজ না হলেও কঠিন না, অসম্ভব তো নাই। আমরা চেষ্টা করতে পারি, আমরা ক্লিনিক হাসপাতাল করতে পারি, আমরা ছোটো ছোটো ফার্ম করতে পারি, ক্ষুদ্র ফার্ম, ছোটো ছোটো ফার্ম করতে পারি, এমন ছোটো ছোটো ব্যবসা করতে পারি যে ব্যবসাগুলিতে একটু কম সময় দিলেও হবে। একেবারে কন্টিনিউয়াসলি বসে থাকলে তো আর সংগঠনও করা যাবে না, ব্যবসা হয়তো হইতে পারে, সংগঠন হবে না। তাহলে এমন একটা ব্যবসা, এমন একটা স্বাধীন কাজ, এমন একটা কর্মসংস্থান, এমন একটা উদ্যোক্তা
ব্যক্তিগতভাবে যাদের সামর্থ্য আছে হবেন, যাদের ব্যক্তিগত সামর্থ্য নেই তারা সামষ্টিকভাবে 4-5 জন 10 জন মিলে হবেন। যদি করা যায় তাহলে এখানে কিছু বাইরের কর্মসংস্থান হবে। আল্লাহ তাআলা ব্যবসার মধ্যেই তো রিজিক বেশি রাখছেন নাকি? চাকরি নকরির মধ্যে তো রিজিক লিমিটেড। তবে চাকরি নকরি করা যাবে না আমি তাও বলছি না, যাদের সুযোগ আছে চাকরি নকরি করেন। বিসিআর দেওয়ার চেষ্টা করা দরকার, আমাদের ম্যাজিস্ট্রেট, ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া দরকার, পাশাপাশি উদ্যোক্তা হওয়া দরকার, ব্যবসায়ী হওয়া দরকার। চাকরি আমি করব না, চাকরি আমি দিব মানুষকে, এই মানসিকতা নিয়ে আপনাকে দৃঢ়তার সাথে দাঁড়াইতে হবে, সাহস থাকতে হবে, রিস্ক নেওয়ার যোগ্যতা থাকতে হবে। আমি একটা কিছু করব, এই মনোভাবটা আপনার দৃঢ় মনোভাব আপনার থাকতে হবে, দৃঢ় পরিকল্পনা থাকতে হবে। আমি পারবো না কেন? আমার মতো অনেকেই তো পারছি। আপনার আকিজ বিড়ির মালিক 67 টাকা বাবার কাছ থেকে কিভাবে নাকি নিয়ে গিয়ে কলকাতায় তিনি এই কমলা লেবু রাস্তা থেকে বিক্রি করতেন। আস্তে আস্তে পুঁজি সংগ্রহ করে তিনি অনেক বড় ব্যবসায়ী হলেন। তো অধিকাংশ বড় উদ্যোক্তা এবং শিল্পপতি ব্যবসায়ীদের ইতিহাস তো খুবই ছোটো, ফুটপাতে থাকতেন। হ্যাঁ, আজাদ আজাদ এই মানে আপনার FBCS-এর ডাইরেক্টর, আমি তার ডাইরেক্ট একটা বিজ্ঞাপন দেখছি যেটা তার জীবনের বাস্তব বিজ্ঞাপন। সেটা হচ্ছে তিনি বাড়ি থেকে এসেছিলেন 5 টাকা নিয়ে, 3 টাকা খরচ করে 2 টাকায় ছিল। তিনি এক পেপার হকারের কাছে গিয়ে বললেন যে ভাই আমাকে কিছু পত্রিকা বিক্রি করার সুযোগ দেন। তিনি তাকে দূর করে এখান থেকে ঠেলে দিছি। এই বিজ্ঞাপনেই তিনি হয়েছিলেন, কী বলে এটাকে কী বলে, মডেল হয়েছিলেন। এই বিজ্ঞাপন এটা তার জীবনের প্রকৃত ঘটনা, ইতিহাস তিনি নিজে বলছেন। তাহলে তিনি পরবর্তী সময় একজন বড় শিল্পপতি বাংলাদেশে তো হয়েছেন। তো কাজে আমি মনে করি যে এই করিমগঞ্জের সংগঠনকে শক্তিশালী করতে হলে মানগত দিক থেকে উন্নয়ন করতে হবে, আর অর্থনৈতিক শক্তিতে সমৃদ্ধ হইতে হবে, সেটা বাইতুল মালকে শক্তিশালী করতে হবে। এই জন্য এখানে আপনারা যারা আছেন, সংগঠনের সাথে সরাসরি যারা আছেন আলহামদুলিল্লাহ তারা তো এনত দেন। যারা সরাসরি ইউনিটে বসেন না তারা ইরেগুলার হয়তো যদি আপনার এনত দেন, তাদের রেগুলার দিতে হবে। সামষ্টিকভাবে আমাদের অনেক সময় অকেশনাল অনেক প্রোগ্রাম থাকে, এগুলিকে বাস্তবায়ন করার জন্য আপনার সহযোগিতা করতে পারেন। আমি বলি করিমগঞ্জে অবস্থান করেন, করিমগঞ্জের বাইরে অবস্থান করেন, আর বিদেশে অবস্থান করেন, সকলকে আমাদের একটা নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে হবে। সার্চ দিলেই যেন করিমগঞ্জের একটা নাম আপনার খুঁজতেছেন, সার্চ দিলেই যেন কম্পিউটারে এই নামটা বেশি উঠে। তিনি কোথায় আছেন, কোন জায়গায় আছেন, চাকরি করেন, ব্যবসা করেন, সংগঠনের রুকন কর্মী অথবা কোনো ইউনিট সভাপতি, ওয়ার্ড সভাপতি অথবা অন্য কোনো দায়িত্বশীল, এটার জন্য বেশি উঠে। এই চেষ্টা আপনাদের করতে হবে। আমাদের আধুনিক প্রযুক্তিকে, আধুনিক জ্ঞান বিজ্ঞানকে সংগঠন সম্প্রসারণের জন্য ব্যবহার করতে হবে। এই লক্ষ্যে আপনারা কাজ করবেন, আমি অত্যন্ত আশাবাদী। এবং আমি আজকের এই ভ্রাতৃ সম্মেলন থেকে একটা শিক্ষা আমি নিজেও নিয়েছি। আমি অন্যান্য উপজেলাকেও বলবো তারা যেন এই ধরনের আয়োজন করেন এবং সেখানে সাবেকদেরকে একত্রিত করে তাদের কাছ থেকে কথা শুনেন। আমি আরেকটি কথা বলবো, সাবেকদের আরও কিছু কথা শোনার দরকার ছিল। আমি জানি না আগে বলতে পারছি কিনা, আমাদের এত বেশি বক্তৃতা দরকার নাই। আমরা যা বলবো এটা আপনারা সবাই আমার চাইতে আরও ভালো বলতে পারবেন, আরও বেশি সুন্দর করে বলতে পারবেন। এই জন্য আমি মনে করি সাবেকদের কথা শোনা দরকার। তাদের যদি কোনো সম্ভাবনা থাকে, মান অভিমান থাকে, খুব বিক্ষোভ থাকে, তাও শোনা দরকার। আমি মনে করি পজিটিভের চাইতে নেগেটিভটা বেশি শোনা দরকার, আর নেগেটিভটা সহ্য করার ক্ষমতা থাকা দরকার, ধৈর্য থাকা দরকার। খালি আমার ভালোটাই বলবেন, আমি খুব মজা পাবো, আর মন্দটা বললেই মুখ ফ্যাকাশে হয়ে যাবে, এই ধরনের লোক হইলে জামাতে ইসলামী চলবে না। বরং আমি মনে করি নেগেটিভটা বেশি শুনে তার থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়া দরকার। আমি আর বোধহয় কথা বাড়ানোর প্রয়োজনও নেই এবং সময়ও নেই। আজকের এই প্রোগ্রাম আমি মনে করি সফল হয়েছে। এরপরে আমি আরও সফলতা কামনা করি। এই প্রোগ্রাম যেন একদিনের জন্য প্রোগ্রামের সীমাবদ্ধ না থাকে, বরং সামনে এগিয়ে যাওয়ার জন্য নিরন্তর এই প্রোগ্রামের কন্টিনিউয়েশনটা যেন থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।